গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্ব ১৭। সপ্তাহখানেক পর আজ ভার্সিটিতে পা রেখেছে আলো। মানুষটা তাকে এখনই আসতে দিতে চায়নি, বাড়িতে আরও কিছুদিন রেস্ট নিতে বলেছিল। কিন্তু সে শোনেনি বারণ। না জানিয়েই একা একা চলে এসেছে। কারণ বন্ধুমহলের জন্য তার মনটা ছটফট করছে। ইস, কতদিন হয়ে গেল কাউকে দেখে না, কথা বলে না, আড্ডা দেয় না, হাসি মজাও করে না। আচ্ছা, সবাই কি তাকে ভুলে গিয়েছে? নাকি বড্ড অভিমান করে আছে? জানা নেই আলোর। তবে তার খুব কষ্ট হচ্ছে। কারণ সে একই ক্লাসে আছে আর তার বন্ধুমহলেরা এগিয়ে গেছে। এইভাবে হুট করে তার জীবন থেকে ১.৫ বছর না গেলেও পারত। আলো আড়ালে চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ছেড়ে ব্যাগ চেপে ধরে এগিয়ে যেতে লাগল। এই ভার্সিটিতে তার কত কত পুরনো স্মৃতি রয়েছে। অথচ আজ সবকিছু কেমন জানি নতুন নতুন লাগছে। চেনা জিনিসও অচেনা হয়ে গেছে। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে হঠাৎই আলোর পা জোড়াস্লথ হয়ে যায়। ওই তো তার প্রিয় মানুষজন। সবাই একসাথে বসে থেকে কিছু একটা নিয়ে কথা বলছে আর হাসাহাসি করছে। আলো দূর থেকে অপলক নয়নে সবাইকে দেখে নিল। তারপর আস্তে ধীরে কাছে এগিয়ে এল। এতদিন এত মাস পর বান্ধবীকে দেখে সবার মুখের হাসি গায়েব হয়ে গেল। মুহূর্তেই সকলের মাঝে পিনপতন নীরবতা ছেয়ে যায়। আলো এতিয়তি তাকাতে তাকাতে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, কেমন আছিস তোরা? শালুক তাচ্ছিলের সুরে বলল, এত মেয়ে দেখেছি, কিন্তু তোর মতো স্বার্থপর বেইমান মেয়ে দেখিনি গ। আলোর কান্না পেলেও সে নিজেকে সামলে নিয়ে তামান্নার দিকে তাকায়। তামান্না মুখ সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের কাছে এসেছিস কেন? তোর স্বামীর কাছে যা, আর বিদেশেই থাক। আমরা কে হই তোর? কেউ না, আর না তুই আমাদের কেউ হোস। তুই যেমন বিদেশের মাটিতে পা রাখতে না রাখতে ভুলে গেছিস আমাদের, আমরাও ঠিক তেমন ভুলে গেছি তোকে গু। তোরা যেমনটা ভাবছিস তেমন নয়। আসলে আমি এতদিন কগু। আলোকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে ফারাহ বলে উঠল, হয়েছে থাক, তোকে এখন আর অজুহাত দিতে হবে না। আমাদের কাছে এত ফাও টাইম নেই যে তোর বাহানা শুনব। আমরা অনেক আগেই তোকে ভুলে গেছি। এখন তুই থাক তোর মনে, আর আমাদেরকে থাকতে দে আমাদের মনে। এই চল। কথাগুলো বলে ফারাহ সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। নির্ঝর ঘাড় ঘুরিয়ে পিছনে এক জোড়া অশ্রুসিক্ত নয়নের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমাদেরকে এইভাবে পর না করে দিলেও পারতিস। আলোর এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার চিৎকার করে বলতে ইচ্ছে করল, আমি তোদেরকে পর করে দেইনি, পরিস্থিতি আমাকে তোদের থেকে পর করে দিয়েছে। আমি কখনোই ভুলে যাইনি তোদেরকে। কখনোই যাইনি। আমি স্বার্থপর বেইমান নই রে, একটুও নই। এক হাতে মাথা চেপে ধরে বেঞ্চের উপর ধপ করে বসে পড়ল আলো। বড্ড ব্যথা করছে। আজকাল বেশি মানসিক চাপ নিতে পারে না। একটুতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটার জন্য নিয়মিত ঔষধও খাচ্ছে। ডক্টর বলেছেন পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। এর মধ্যে অতিরিক্ত টেনশন কিংবা মানসিক চাপ না নিতে। তার জন্যই সে এতদিন ভার্সিটিতে আসেনি। সে সবাইকে অনেকবার কল, SMS দিয়েছিল। কিন্তু কেউ রিসিভ করেনি, এমনকি সামান্য SMS পর্যন্ত সিন করার প্রয়োজন মনে করেনি। এসব ভেবে হাসল আলো। তার পরিবার সবার কথা ভেবে কিছু জানায়নি, অথচ আজ তার এত বছরের বন্ধুত্ব এক মুহূর্তেই শেষ হয়ে গেল। আলো কিছুক্ষণ একা বসে থেকে পানি খেয়ে উঠে চলে গেল। তার ইয়ার লস হয়েছে। ফলস্বরূপ আগের বর্ষেই রয়ে গেছে। তুমি এখানে? আলো অন্যমনস্ক হয়ে ফাঁকা করিডোর দিয়ে হাঁটছিল। এই সময় তার ক্লাস থাকলেও একা এতিমের মতো ক্লাসে যেতে ইচ্ছে করছে না। এই নতুন ক্লাসে পরিচিত নেই তার। আর না কাউকে চেনে। তাই সে একা একাই ঘুরছে। তখন খুব চেনা পুরুষালী কণ্ঠস্বর শুনে মুখ তুলে সামনে তাকায়। তার থেকে কিছুটা দূরে আধার স্যার কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আলো হঠাৎই রেগে যায়। সে অদূরে পানির বোতল ছুঁড়ে মেরে চিল্লিয়ে বলে উঠল, আমি কোথায় আসব নাকি আসব না, সেটার জন্য এখন আপনাকে কৈফিয়ত দিতে হবে? নাকি আপনার থেকে অনুমতি নিতে হবে? আধার কিছুক্ষণ চুপ থেকে এগিয়ে এসে দুহাতের আজলায় আলোর চেহারা ধরে শান্ত গলায় বলল, আমি কখনোই তোমাকে বন্দি জীবন দিতে চাইনি, আর না ভবিষ্যতে দিব। তুমি আগে যেমন মুক্ত পাখি ছিলে এখনও তাই রয়েছ। শুধু তোমার জীবনের সাথে এখন এই আমিটা জড়িয়ে গেছি। তুমি চাও বা নাও চাও, এই পুরো তুমিটার খেয়াল রাখার দায়িত্ব আমার। আর সেখানে শুধু একবার কেন,
আমি হাজারবার কৈফিয়ত চাইব গু। প্রত্যুত্তরে আলো কিছু বলল না। শুধু স্বামীর বুকের মাঝে মুখ লুকিয়ে রাখল। আধার এক হাতে আলিঙ্গন করে অন্য হাতে মাথা বুলিয়ে দিতে দিতে জানতে চাইল, শরীর খারাপ লাগছে? উহু, আমি ঠিক আছি। একটু থেমে পুনরায় বলল, সরি, আসলে আমি এমন রিয়াক্ট করতে চাইনি গি। আধার ঝুঁকে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি গি। আলোর ঠোঁটের কোণে হাসি ফুটল, অথচ তার চোখ দুটো টলমল করছে। আধার হয়তো মেয়েটার চোখের ভাষা বুঝতে পারল। তাই তো সে কথা ঘুরানোর জন্য গম্ভীর কণ্ঠে বলল, এখানে এসেছ ভালো কথা। তাহলে ক্লাস না করে টয়টি করে ঘুরছ কেন? লিসেন মিস কালো, ক্লাস ফাঁকি দিলে সোজা পরীক্ষায় ফেল করিয়ে দিব, তখন বসে থেকে বাদাম খেও আর আফসোস কইরোগ। অন্য সময় হলে আলো এটা নিয়ে ঝগড়া শুরু করত, কিন্তু এখন তার কিছু ভালো লাগছে না। তাই সে কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে স্যার, আমি ক্লাসে যাচ্ছি। আপনাকে কষ্ট করে আর ফেল করাতে হবে না গি। আধার ঠোঁট কামড়ে হেসে বলল, দ্যাটস লাইক আ গুড গার্ল। আলো মলিন হেসে পিছনে ঘুরে চলে গেল ক্লাসরুমের দিকে। আর আধার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও চলে গেল একটা ক্লাসের দিকে। স্টপ গাইস। শালুক, তামান্না, ফারাহ, নির্ঝর ও মারুফ ক্লাস শেষ করে একসাথে সিঁড়ি বেয়ে নামছিল। তখন পিছন থেকে স্যারের গম্ভীর কণ্ঠস্বর শুনে সবাই থেমে যায় এবং ঘুরে দাঁড়ায়। তামান্না শান্ত গলায় বলল, জি স্যার। কিছু বলবেন? আধার দুহাত প্যান্টের পকেটে গুজে সিঁড়ি বেয়ে নামতে নামতে ধীর কণ্ঠে বলল, তোমরা আলোকে ভুল বুঝছ। তোমাদের ধারণারও বাইরে তার সাথে কি ঘটেছিল। স্যারের কথা শুনে সবার কপাল কুঁচকে যায়। শালুক তাচ্ছিলের হাসি দিয়ে বলল, স্যার, আপনি হয়তো আসল ঘটনা জানেন না, তাই এমন কথা বলছেন। ওই স্বার্থপর মেয়ে তার বিদেশি স্বামীর কাছে গিয়ে আমাদেরকে ভুলে গেছে। সামান্য একটা ফোন কলও দেয়নি। আমরা কতটা ছটফট করেছি জানেন? ওর পরিবারকে কল দেওয়ার পর এসব জানতে পারি। আমরা যেতে চেয়েছিলেন ওর বাড়িতে, কিন্তু যখন জানলাম ও দেশেই নেই তখন আর যাইনি। শুধু শুধু ওর পরিবারকে হয়রানি করে কি লাভ? তোমাদের এটা সত্যিই মনে হয় আলো এমনটা করবে? অন্তত তোমাদের সাথে? পাশ থেকে ফারাহ বলল, মনে হয় না স্যার, কিন্তু ও নিজেই এমনটা মনে করাতে আমাদেরকে বাধ্য করিয়েছে। দেশের বাইরে থাকাকালীন প্রতিদিন না হয় সপ্তাহে একবার করে আমাদেরকে কল দিত, কিন্তু ও সেটাও করেনি। তাহলে কেন এখন ওর কথা আমরা ভাবব, যেখানে আমাদের কথাই ও ভাবেনি? দিন শেষে স্বামীকে পেয়ে আমাদের বন্ধুত্ব ভুলে গেছে গি। আধার দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, তোমরা ভুল করছ। আই রিপিট, ভুল করছ। আলো কখনোই তোমাদেরকে ভুলেনি, শুধু পরিস্থিতিটা খারাপ ছিল। আর তোমরা যেটা জানো সেটা সম্পূর্ণই ভুল। মেয়েটা কখনো দেশের বাইরে যায়নি, সে এই দেশেই ছিল। স্যারের কথা শুনে সবাই চমকে উঠল। মারুফ কপাল কুঁচকে জিজ্ঞেস করল, ও যদি এখানেই থাকত তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখেনি কেন? আর ওর পরিবার কেন মিথ্যে বলল? তোমাদের কথা ভেবে সত্যি কথা বলেনি। আর এটাই ভুল হয়েছে উনাদের। শুরু থেকে যদি তোমরা আসল কথা জানতে তাহলে হয়তো এখন এমন ভুল বুঝতে না। যাই হোক, যা হবার তাই হয়ে গেছে। আমি জাস্ট এটা বলতে এসেছি, তোমাদের বান্ধবী 1 বছর কোমায় ছিল এবং 6 মাস রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি ছিল। এই তো কিছুদিন আগেই বাড়িতে ফিরেছে। তোমাদের জন্য আরেকটা নিউজ রয়েছে। আলোর ভাই রোহিত ও তার ওয়াইফ মেঘলা আর এই দুনিয়ায় নেই। 1.5 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং তোমাদের বান্ধবী সোজা কোমায় যায়। তোমরা ঠিকই বলেছ, মেয়েটা খুব স্বার্থপর। না হলে কি সবাইকে ছেড়ে একা হাসপাতালের বেডে দিনের পর দিন জীবন্ত লাশের মতো থাকতে পারত? স্যারের বলা কথাগুলো শুনে 5 জনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তারা অবিশ্বাস চোখে স্যারের দিকে তাকিয়ে আছে। একটু আগের বলা বাক্যগুলো ঠিক হজম করতে পারছে না। তারা এটা কল্পনাও করতে পারেনি। মেয়েটা এতদিন কোমায় ছিল, অথচ তারা ভুল বুঝে কত কিছুই না বলেছে। তামান্না তো মুখ চেপে ধরে নীরবে কেঁদে দিয়েছে। সবার চোখেই অশ্রু টলমল করছে। কারণ কেউই এমনটা ভাবতে পারেনি। নির্ঝর কোনোমতে নিজেকে সামলিয়ে নিয়ে জিজ্ঞেস করল, কিন্তু আপনি এত কিছু কিভাবে জানলেন? আধার পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নেমে যেতে যেতে বলে উঠল, আমি ওর হাসব্যান্ড, অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ গো।
আলো ক্লাস শেষে বাগানে বসে থেকে বই পড়ছিল। তখন খেয়াল করল তার বন্ধুমহলের সবাই এসে পাশে বসেছে। তবুও সে কিছু বলল না, চুপচাপ বই পড়তে থাকল। আলো! তামান্নার ডাকে আলো সাড়া দিল। বলুন সিনিয়র আপুগু। তামান্না, শালুক, ফারাহে কিছু না বলে হঠাৎই মেয়েটাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। এতে আলো হকচকিয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলিয়ে নিল। মারুফ ধরা গলায় বলল, আমরা কখনো ভাবতে পারিনি এমন কিছু ঘটে যাবে। তবুও আমাদের ব্যবহারের জন্য সরি, খুব সরি গু। আলো ফিচেল হেসে বলল, একজন স্বার্থপর, বেইমান মেয়ের কাছে সরি চাইতে হবে না। নয়তো দেখা যাবে সে আবারও আপনাদেরকে ভুলে গিয়েছে গি। শালুক শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, সরি, আমি খুব সরি। হুট করে আমাদের এই দূরত্ব মানতে পারিনি, তোর উপর ভীষণ অভিমান হয়েছিল। তাই তখন রাগের মাথায় উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। তুই তো জানিস আমি বুঝি কম আর চিল্লাই বেশি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো তোকে ভুল বুঝব না, কখনোই না গি। আলো চোখের পানি মুছে হেসে বলল, ঠিক আছে, দিলাম ক্ষমা করে। এখন 3 মটকি ছাড় আমাকে। নয়তো তোদের চাপে আবারও কোমায় চলে যাব গু। 3 জন ছেড়ে দিল আলোকে। ফারাহ চোখমুখ মুছে অভিমানী কণ্ঠে বলল, আধার স্যার যে তোর স্বামী হয় সেটা আমাদেরকে বলিসনি কেন? আলো মাথা চুলকিয়ে হাসার চেষ্টা করল। সে আগেই বুঝতে পেরেছে ওই লোকটাই সবকিছু বলে দিয়েছে, কিন্তু এটাও যে বলেছে সেটা বুঝতে পারেনি। সে কিছুক্ষণ চুপ থেকে সবটা বুঝিয়ে বলল। সবকিছু শুনে নির্ঝর আফসোসের সুরে বলল, আহ! দিন শেষে কিনা তোর কপালে ওই নিরামিষ বদমাইশ স্যারটাই জুটল। নিশ্চয়ই বাড়িতেও তোর পায়ের সাথে পা মিলিয়ে ঝগড়া করে। আস্ত একটা নিমপাতা রসের মতো খাট্টাস লোক। তুই এটাকে সহ্য করিস কিভাবে? আমি তোর জায়গায় থাকলে নির্ঘাত পাগলখানায় ভর্তি হয়ে যেতাম গু। আলো শব্দ করে হেসে উঠে বলল, ওই লোকটা যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল হুহগি। বুনো ওল নয়, বল করলা, নিমপাতার রস, সাথে মাছ মাংস ছাড়া নিরামিষ তরকারি। আলো তামান্নার পিঠে চাটি মেরে গম্ভীর কণ্ঠে বলল, একদম আমার স্বামীকে নিয়ে মজা করবি না, নয়তো উনাকে বলে পরীক্ষায় ফেল করিয়ে দিব তোদেরকে গি। ফারাহ হেসে উঠে বলল, দেখা যাবে তোকেই ফেল করে দিয়ে বসে আছে তোর ব্যক্তিগত পচা স্যার গু। আলো হেসে আনমনে বলে উঠল, উনি পচা নয়, খুব খুব ভালো। আর আমার বেস্ট স্যার, বেস্ট হাসব্যান্ড। অনেকদিন পর আজ সবার সাথে একটু আড্ডা দিয়ে বাড়িতে ফিরে এসেছে আলো। গোসল করে নামাজ পড়ে নিচে নেমে এল। বাইরে থেকে খেয়ে আসায় খিদে নেই তার। শুধু এক মগ কফি বানিয়ে নিল। দাদাজানের সাথে দেখা করে এসে দোতলায় উঠার সময় তাহমিনা খান এসে বলে উঠলেন, আজ সন্ধ্যায় তিথিকে পাত্রপক্ষ দেখতে আসবে। সব রান্নার দায়িত্ব তোমাকে দেয়া হলো। আশা করছি পালন করবে গু। আলো পিছনে ফিরে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে মা, আমি সব কিছু দেখে নিব। তাহমিনা খান আর কিছু না বলে চলে গেলেন। রাত সকালেই বোনকে আনতে গিয়েছে। সে আপাতত একটা কোম্পানিতে জব করছে। তবে বেতন দিয়ে তার হচ্ছে না। আগের হাত খরচের কাছে এই সামান্য বেতন তার কাছে কিছুই না। তবুও বড় ভাইয়ের থেকে আর একটা টাকাও নেয়নি। এখন থেকে নিজের খরচ নিজেই চালাবে। হাজার কষ্ট হলেও আর কখনো বড় ভাইয়ের কাছে হাত পাতবে না। আলো বিকেল থেকেই রান্নার কাজে নেমে পড়েছে। তাকে সাহায্য করছে শেফালি চাচি। এতগুলো রান্না করার সময় কয়েকবার ছ্যাঁকা খেয়েছে, আবার গরম তেলও ছিটকে পড়েছে। তবুও মেয়েটা মুখ বুজে নিজের দায়িত্ব পালন করে গিয়েছে। কারণ সংসারে এমন হবেই। সন্ধ্যার দিকে সবকিছু কমপ্লিট করে নিজের রুমে যায় আলো। এতক্ষণ রান্নাঘরে থাকার ফলে ঘেমে একাকার হয়ে গেছে। মাথায় থেকে পেঁচিয়ে রাখা ওড়না খুলে জামাকাপড় নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। গোসল না করলে আর সে শান্তি পাবে না। অন্যদিকে সবে ফিরেছে আধার। দোতলায় উঠার সময় রান্নাঘরে একবার উকি দিয়েছে। মেয়েটাকে দেখতে না পেয়ে সোজা রুমে চলে এল। ব্যাগ কোট রেখে হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখল। এখানেও আলোকে দেখতে না পেয়ে ভাবল হয়তো দাদাজানের কাছে আছে। তাই সে টি শার্ট ট্রাউজার নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের ভেতর ঢুকে গেল। এবং সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে যায়। আলো নিজের মতো করে শাওয়ার নিয়ে চেঞ্জ করে তোয়ালে দিয়ে মাথার চুল পেঁচিয়ে পিছনে ফিরতেই 404 বোল্ডের ঝটকা খেল। কৌটার ভেতর থেকে চক্ষুদ্বয় বেরিয়ে আসার উপক্রম তার।
সে কয়েক কদম পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আপনি কখন এলেন? আর এখানে কি? আধার দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বুজে নিজেকে সামলিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, ওয়াশরুমের দরজা খুলে যদি শাওয়ার নাও তাহলে এতে আমার কি দোষ? তো তাই বলে এইভাবে দাঁড়িয়ে থাকবেন? তো কি তোমার সাথে শাওয়ার নিতাম? আলো দাঁত কিরমির করে বলল, অসভ্য লোক কোথাকার উ। আধার বৃদ্ধা আঙুল দিয়ে কপাল স্লাইড করতে করতে বিড়বিড় করল, অসভ্য যদি হতাম তাহলে এতক্ষণ নিজ পায়ে দাঁড়িয়ে থাকতে পারতে না গি। আলো শুনতে না পেয়ে জিজ্ঞেস করল, কি বলছেন বিড়বিড় করে? আধার সোজা হয়ে নিচ থেকে টি শার্ট ট্রাউজার তুলে নিয়ে বলল, নাথিং। তুমি একবার আমাকে গোসল করতে দেখেছিলে আর আজ আমি দেখলাম। হিসাব বরাবর মিসেস খান। আলোর শরীরটা জ্বলে উঠল। সের আগে লজ্জায় গজগজ করতে করতে বেরিয়ে আসার সময় শুনতে পেল, নেক্সট টাইম যদি এমন ভুল করো তাহলে তোমাকে সাগরে নিয়ে গিয়ে চুবানি দিব মিস কালো। আলো চট করে পিছনে ফিরে মাথার তোয়ালে খুলে লোকটার মুখের উপর ছুঁড়ে মেরে ঝাঝাল কণ্ঠে বলল, আপনিও যদি আবার এমন করেন তাহলে আপনার ওই সুন্দর চোখ দুটো তুলে নিব আমি উ। আধার কিছু না বলে হ্যাচকা টানে আলোকে নিজের কাছে নিয়ে এসে দরজার সাথে চেপে ধরল এবং কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, আজ শুধু দেখেছি, পরের বার এমনটা নাও করতে পারি, তাই আগে থেকেই সাবধান করে দিলাম। বাই দ্য ওয়ে, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাঙ্কস জান। বলেই রক্তিম গালে দুটো চুমু খেল। আলো লজ্জায় পারছে না মাটির নিচে ঢুকে যেতে। সে কোনোমতে লোকটাকে দূরে সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে চলে আসার সময় কার্পেটে পা লেগে ধপাস করে উল্টে পড়ল। আলো বিরক্তিতে চোখমুখ কুঁচকে একটা গালি দিল। সব অঘটন আজ তারই সাথে ঘটছে, ধ্যাত। আলোকে পড়ে যেতে দেখে আধার ছুটে এসে বাহু ধরে তুলে জিজ্ঞেস করল, ব্যথা পেয়েছ? আলো মুখ সরিয়ে নিয়ে বলল, না গি। আধার কিছু না বলে আলোকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দেয়। তারপর খুব যত্নের সাথে ভেজা চুলগুলো মুছে দিতে লাগল। হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েও দিল। এত সময়ের মধ্যে আলো ভুলেও মুখ তুলে আয়নায় তাকায়নি। আধার নিজের কাজ শেষ করে এই বক্স থেকে মলম নিয়ে এসে আলোকে ঘুরিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসল। কোমল দুহাত নিজের হাতের মাঝে নিয়ে শান্ত গলায় বলল, তোমাকে রান্না করতে মানা করেছিলাম গে। আলো এক পলক নিজের হাতের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি ঠিক আছি, আর সংসার করতে গেলে এমনটা হবেই। আপনি চিন্তা করবেন না। আধার দুহাতে মলম লাগিয়ে দিয়ে বলল, রান্না করার সময় সতর্ক থাকবে এবং সাবধানে কাজ করার চেষ্টা করবে, ঠিক আছে? আলো ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে গি। সময় অতিবাহিত হয়ে যায়। তিথিকে দেখতে পাত্রপক্ষরা চলে এসেছে। তাদেরকে আপ্যায়ন করতে ব্যস্ত তাহমিনা খান। ড্রয়িং রুমে সকলে বসে আছে। শোভহান খান টুকটাক কথা বলছেন। আধার রাতও মাঝে মধ্যে শুধু হু হ্যাঁ করছে। শেফালি চাচি নাস্তার প্লেটগুলো নিয়ে এসে টি টেবিলের উপর সাজিয়ে রাখেন। তাহমিনা খান আলাপ আলোচনা করার সময় খেয়াল করলেন আলো তিথিকে নিয়ে আসছে। মেয়েকে দেখে হাসি মুখে বললেন, ওই তো আমার মেয়ে আসছে গি। উনার কথা শুনে সবাই দোতলায় তাকায়। তিথির পরনে বেবি পিঙ্ক রঙা জামদানি শাড়ি। ফর্সা চেহারায় তেমন কোনো আহামরি সাজ নেই, মাথায় এক হাত ঘোমটা দেওয়া। আধার আলোকে যেভাবে চলতে বলেছিল আলো ঠিক ওইভাবেই চলছে, সুতির বড় ওড়না হিজাবের মতো করে পরে আছে। শুধু ফর্সা চেহারা উন্মুক্ত। ভদ্রমহিলা মুগ্ধ চোখে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে উঠলেন, মাশাল্লাহ মাশাল্লাহ গু। আলো তিথিকে নিয়ে সবার সামনে সোফায় বসিয়ে দিল। তারপর দুজনেই সুন্দর করে সালাম করল। পাত্রসহ তার ভাই, মা বাবা ও চাচা চাচি এসেছে। সাথে উনাদের একমাত্র মেয়েও আছে, যে কিনা ঘুরে ফিরে শুধু এ বাড়ির বড় ছেলের দিকে তাকাচ্ছে, যেটা আলো অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে। শোভহান খান যখন আলোকে সবার কাছে পরিচয় করে দিল তখন অজান্তেই দুজন ব্যক্তি চমকে উঠল। আলোর অন্যদিকে খেয়াল না থাকলেও সে ওই মেয়েটার চেহারা দেখে বেশ মজা নিচ্ছিল। কোনোমতে হাসি চেপে রেখে দ্রুত পায়ে রান্নাঘরে এসে খিলখিল করে হেসে ওঠে। ইস, বেচারি মেয়েটার দিল টুট গেয়া। বিয়ে নিয়ে কথাবার্তার এক পর্যায়ে এসে ঠিক হল আগামী মাসে দিনতারিখ ঠিক করা হবে। তারপর অনিমেষ ও তিথির বিবাহ। আলো হাসি মুখে মিষ্টি নিয়ে গিয়ে সবাইকে মিষ্টিমুখ করাল। তারপর প্লেটে করে মিষ্টি নিয়ে করিডোরে গেল। ফোন কল আসায় আধার এখানে এসে কথা বলছিল।
তখন পাশে কারোর অস্তিত্ব অনুভব করে ঘাড় ঘুরিয়ে তাকাতেই আলো টুপ করে মুখের ভেতর মিষ্টি পুড়ে দিল। মেয়েটার এহেন কাজে আধারের চোখ দুটো বর্বর হয়ে যায়। আলো স্যারের থমথমে চেহারা দেখে ফিক করে হেসে দেয়। সে হাসতে হাসতে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আধার কোমর চেপে ধরে নিজের সামনে নিয়ে এল। আলোর মুখের হাসি গায়েব হয়ে গেল, সে ড্যাব ড্যাব করে মুখ তুলে সামনে তাকায়। আধার মাথা নিচু করে আলোর মুখের সামনে মুখ নিয়ে এসে ইশারায় মিষ্টি নিতে বলল। অন্যদিকে ফোনের অপর প্রান্ত থেকে একজন ব্যক্তি হ্যালো হ্যালো করেই যাচ্ছে। আলো উপায় না পেয়ে মুখ বাড়িয়ে এক বাইটে অর্ধেক মিষ্টি নিয়ে সেখান থেকে চলে যায়। আর আধার আনমনে হেসে ঠোঁট মুছে অর্ধেক মিষ্টি খেয়ে ফোনে কথা বলতে শুরু করল। ডিনার শেষে সব মেহমানরা বিদায় নিয়ে চলে যায়। তাহমিনা খান আজ বেশ খুশি, তিনি মনের মতো মেয়ের জন্য পাত্র পেয়েছে, সাথে বড়লোক পরিবারও। আলো রান্নাঘরের সবকিছু গুছিয়ে রেখে ভেজা হাত ওড়নায় মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে উঠল। নিজের রুমের দিকে যেতে চেয়েও কিছু একটা ভেবে তিথির রুমের দিকে গেল। সে শুরু থেকে খেয়াল করেছিল মেয়েটার মন খারাপ। আর কিছু জিজ্ঞেস করার সুযোগও হয়ে ওঠেনি। তাই এখন যাচ্ছে একটু কথা বলতে। রুমের দরজা চাপানো ছিল। আলো আস্তে করে দরজা খুলে ভেতরে মাথা ঢুকিয়ে উকি দিল। এবং সঙ্গে সঙ্গে চমকে উঠল। ফ্লোরের মাঝে শাড়ি, চুড়ি, জুয়েলারি এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার মাঝে তিথি উবুর হয়ে বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আলো দ্রুত ভেতরে প্রবেশ করে তিথির পাশে বসে মাথায় হাত রেখে অস্থির গলায় জানতে চাইল, কি হয়েছে তিথি? তুমি এইভাবে কাঁদছ কেন? ভাবির কণ্ঠস্বর শুনে তিথি উঠে বসে কাঁদতে কাঁদতে বলল, আমি এই বিয়ে করব না ভাবি। কিছুতেই করব না ঘে। মেয়েটার কথা শুনে আলোর কপাল কুঁচকে গেল। সে জিজ্ঞেস করল, কেন করবে না? আর পাত্রসহ পরিবারও বেশ ভালো। তাহলে? তিথি কিছু না বলে নীরবে চোখের পানি বিসর্জন দিতে থাকল। আলো কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, আজ হোক বা কাল তোমাকে বিয়ে দিতেই হবে। সেখানে এখন করলে কি সমস্যা? তুমি ওই শাহ পরিবারে সুখী হবা। এই বিয়েতে সবারই মতো রয়েছে, এমনকি তোমার বড় ভাইয়ারও। তবুও যদি তোমার আপত্তি থাকে তাহলে এইভাবে না কেঁদে কুটে সবাইকে বলো। আশা করছি সবাই তোমাকে বুঝবে। আর লেখাপড়া নিয়েও কোনো সমস্যা নেই, ভাইয়া ও উনার পরিবারের সবাই তোমাকে পড়াশোনা করাতে রাজি আছে। তুমি যতদূর পর্যন্ত চাও ততদূর পর্যন্ত পড়তে পারবে। আর এমন ভালো পরিবার কিছু সহজে পাওয়া যাবে না। তাই বলছি একটু ভেবে দেখো। কথাগুলো বলতে বলতে মেয়েটার চোখমুখ মুছে দিল। তিথি জোরে জোরে শ্বাস নিতে নিতে একসময় কাপা কাপা গলায় বলে উঠল, আমি একজনকে ভালোবাসি ভাবি। আর তাকেই বিয়ে করতে চাই। আমি একজনকে ভালোবাসি ভাবি। আর তাকেই বিয়ে করতে চাই। নন্দের মুখে এমন কথা শুনে আলোর চোখ দুটো বর্বর হয়ে গেল। সে কোনোমতে নিজেকে সামলিয়ে বলল, তুমি যাকে ভালোবাসো সেও কি তোমাকে ভালোবাসে? মানে তোমরা রিলেশনে আছো? তিথি মাথা নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ, তিহানও আমাকে খুব ভালোবাসে আর আমরা 2.5 বছর ধরে রিলেশনে রয়েছি। বুঝলাম। তা ছেলে কি করে? ও এবার মাস্টার্সে ভাবি। আপাতত বেকার। আলো কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, মা এই বিয়ের প্রস্তাবে রাজি এবং অনেক খুশি। তুমি এই বিষয়টা তোমার ভাইদের বলো। উনারা নিশ্চয়ই তোমাকে বুঝবে এবং সঠিক সিদ্ধান্ত নিবে। ভাইদের কথা মনে হতেই তিথি তড়িঘড়ি করে বলল, বড় ভাইয়া যদি জানে আমি প্রেম করছি তাহলে আমাকে মেরে শেষ করে দিবে। ভাইয়া মোটেও ভালোবাসা প্রেম পছন্দ করে না। আমাকে পইপই করে নিষেধ করেছে আমি যেন কখনো এই ভালোবাসার চক্করে না পড়ি। কিন্তু আমি ভাইয়ার কথা রাখতে পারলাম না ভাবি। আমিও দিন শেষে নিজের মনের কাছে হেরে গেলাম। আর ছোট ভাইয়াকে বলেও কোনো লাভ হবে না। মা যেটা বলবে যেটা করবে সেটাতেই রাত ভাইয়ার মতো রয়েছে। বলতে পারো মায়ের বাধ্য ছেলে। তাকে বললে উল্টো তিহানকে পেটাবে, সাথে আমাকেও। আলো চিন্তায় পড়ে গেল। এখন সে কি করবে ঠিক বুঝতে পারছে না। কারণ তিথির কেসটা বেশ জটিল। একদিকে পরিবারের সবাই এই বিয়েতে রাজি, অন্যদিকে মেয়েটা আবার অন্য কাউকে ভালোবাসে। তাহমিনা খান এটা সহজে মেনে নিবে না। আর না শান্ত থাকবে সে, এসব ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মনে সাহস নিয়ে তোমার বড় ভাইয়াকে একবার বলে দেখতে পারো। উনি এখন আগের মতো নেই, একটু হলেও ভালোবাসায় বিশ্বাস করতে শিখেছে। আর উনি মাকে বুঝাতে পারবেন।
তবুও যদি সমস্যা হয় তাহলে দাদাজানকে বলো, আশা করছি তোমার পাশে থাকবে গি। তুমি কিছু করো না ভাবি, আমার খুব ভয় করছে গি। দেখো তিথি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো? মা এমনিতেই আমাকে পছন্দ করে না, আমি যদি উনাকে গিয়ে কিছু বলি তাহলে দেখা যাবে আমাকেই বাড়ি থেকে বের করে দিবে গু। তিথি কিছু না বলে নীরবে কাঁদতে থাকল। না পারছে পরিবারের অবাধ্য হতে, আর না পারছে নিজের প্রিয় মানুষটাকে ভুলে যেতে। সে এখন কি করবে নিজেই জানে না। শুধু জানে সে কিছুতেই তিহান ব্যতীত অন্য কারোর হবে না, কিছুতেই না। আলো মেয়েটার চোখের পানি মুছে দিতে দিতে বলল, কাঁদে না তিথি, আমি দেখছি কি করতে পারি। আলো তিথিকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে তবেই রুম থেকে বের হল। দরজা চাপিয়ে দিয়ে পিছনে ফিরতেই দেখতে পেল আধার স্যার রক্তিম চোখে তাকিয়ে আছে। আলোর কপাল কুঁচকে গেল। সে কিছু একটা ভেবে নিজের দিকে তাকায়। না, সবকিছু ঠিকঠাক আছে। তাহলে মানুষটা এমন রাগান্বিত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? তাহলে কি সবকিছু শুনে নিয়েছে? কটা বাজে? পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনে আলো ভাবনার জগৎ থেকে বেরিয়ে এল। সে আশেপাশে তাকিয়ে ঘড়ি খুঁজতে লাগল, কিন্তু কোথাও দেখতে না পেয়ে বলল, জানি না গি। আধার দাঁতে দাঁত পিষল। কিছু না বলে হনহনিয়ে চলে গেল। আর আলো বেকুবের মতো হা করে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবল, এই লোকটার আবার কি হলো আশ্চর্য। আলো হামি তুলে রুমে এসে ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠল। রাত 1টা বেজে পার হয়ে গেছে। অথচ সে এখনও ঘুরঘুর করছে। ওইদিকে টুনিও খেয়ে দেয়ে কাউচের উপর ঘুম দিয়েছে। এরা সারাদিন খায় আর পরে পরে ঘুমায়। এছাড়া আর কোনো কাজ নেই। রুমে এলে কেন? এতক্ষণ যেখানে ছিলে সেখানেই থাকতে গু। আলো মুখ ভেঙচি কেটে বলল, এটা আমারও রুম, আমি যখনক্ষণ আসতে পারি, তাতে আপনার কি? নাথিং। একথা বলে আধার সোফায় শুয়ে পড়ল। এটা দেখে আলোর ভ্রু কুঁচকে যায়। সে কাছে এসে জিজ্ঞেস করল, হঠাৎ এখানে শুলেন কেন? আমার সোফা, আমার শরীর, আমার মন, আমার ইচ্ছে। তাতে আপনার কি? আলোর মুখ গোমরা হয়ে গেল। সে পাশে বসে ধীর কণ্ঠে বলল, রাগ করেছেন? আচ্ছা সরি। এবারেও আধার কিছু বলল না। আলো কিছুক্ষণ চুপ থেকে রুমের বাতি নিভিয়ে আবারও সোফার কাছে এল। তারপর বলল, ঠিক আছে, আপনি এখানে থাকলে আমিও থাকব। সোফায় বেশি জায়গা নেই। তবুও আলো ঠেলে ঠুলে শুয়ে পড়ল। কিন্তু তার ছোট্ট শরীরটার জায়গা ঠিকমতো হল না। ফলস্বরূপ সে সোফা থেকে পড়ে যেতে লাগল, কিন্তু শেষমেশ পড়ল না। উল্টো নিজের উপর লোকটাকে আবিষ্কার করল। আধার শরীরের সমস্ত ভার ছেড়ে দিতেই আলো হকচকিয়ে উঠে বলল, উমন শুটকি মাছের ভর্তা হয়ে গেলাম গ। আধার ওড়না সরিয়ে উন্মুক্ত গলায় মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে বলল, আই লাভ শুটকির ভর্তা। আলো সামান্য নড়াচড়াও করতে পারছে না। সে ঘাড় কাত করে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, কাল সকালে বানিয়ে দিব, এখন উঠুন। আমি নই, তুমি এসেছ আমার কাছে। আর এখন আমাকে সহ্য করো। আলোর শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে এল। সে দুহাতে খামচে ধরল মানুষটার পিঠ। পুরুষালী রুক্ষ হাতের গা স্পর্শে তার শরীরটা থরথর করে কাঁপছে। আলো বারবার শুকনো ঢোক গিলে নিচে চাপা পড়া অবস্থায় ছটফট করছে। হঠাৎই কিছু একটা অনুভব করে অস্ফুট স্বরে বলল, প্লিজ না। সঙ্গে সঙ্গে আধারের নেশা কেটে গেল। একই সাথে অজানা ঘোর থেকেও বেরিয়ে এল। তবুও সে শুধাল, নো। আলো কোনো জবাব দিল না। আধার চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে নিজের সূক্ষ্ম ইচ্ছেটাকে দমিয়ে রেখে চুপচাপ সরে গেল। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে নিচ থেকে ওড়না নিয়ে শরীরে জড়িয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। তারপর ফিরে এসে মানুষটাকে দেখতে না পেয়ে আলোর খারাপ লাগল। সে ইচ্ছে করে তখন বাধা দিতে চায়নি, কিন্তু তার হাতে কোনো উপায় ছিল না। আলো আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। লোকটা নিশ্চয়ই রেগে আছে তার উপর, নয়তো বিরক্ত হয়েছে। সে আস্তে ধীরে হেঁটে বিছানায় গিয়ে আতশোয়া হয়ে বসল। হেড বোর্ডে মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। কিছু সময় পর পেটের উপর গরম কিছুর অস্তিত্ব অনুভব করে চকিতে তাকায়। আধার হট ব্যাগের দিকে ইশারা করে শান্ত গলায় বলল, এটা পেটে ধরে রাখো, আরাম পাবে গু। আলো বাকরুদ্ধ হয়ে যায়। সে অবিশ্বাস চোখে মানুষটার দিকে তাকিয়ে রইল। একসময় জানতে চাইল, আপনি কিভাবে বুঝলেন? আধার হাসল।
ঝুঁকে এসে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, এই পুরো তুমিটাকে পড়তে শিখে গিয়েছি, সাথে তোমার চোখের ভাষা এবং মনটাকেও। একটু থেমে পুনরায় আওড়াল, আমি খারাপ হলেও এতটা খারাপ নই যে তোমার কষ্ট বুঝব না, আমার কাছে সবার আগে তুমি, তারপর বাকি সব। আলো আজ আবারও লোকটার প্রেমে উস্টা খেয়ে পড়ল। এই পচা স্যারকে এত ভালো হতে কে বলেছিল হু? সে যে প্রতিবার লোকটার প্রেমে মুখ থুবড়ে পড়ে। এটা কি জানে অশব্দ পুরুষটা? মেয়েটাকে নিজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আধারের মনে দুষ্টু বুদ্ধি এল। সে ঝড়ের বেগে মাথা নিচু করে শুকনো ঠোঁটে চুমু খেয়ে কামড় দিল। আলো পাশ থেকে পুতুলটা নিয়ে স্যারের গায়ে মেরে চিল্লিয়ে উঠল, বদমাশ লোক কোথাকার উ! আধার ঠোঁট কামড়ে হেসে এই বক্স খুলে পেইন কিলার নিয়ে এসে আলোর সামনে পানির গ্লাস ও ঔষধ বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও। আলো ভদ্র মেয়ের মতো ঔষধ খেয়ে নিল। আধার গ্লাসটি টেবিলের উপর রেখে চুপচাপ পাশে এসে শুয়ে পড়ল। আলো কিছুক্ষণ বসে থেকে স্বামীর বুকের উপর মাথা রাখল। আধার অর্ধাঙ্গিনীকে আলিঙ্গন করে চুলে বিলি কেটে দিতে দিতে বলল, ঘুমাও। আপনাকে কিছু বলার ছিল উ। আজ নয়, কাল শুনব। কিন্তু হুস, কোনো কিন্তু নয়। এখন চুপচাপ ভদ্র মেয়ের মতো ঘুমাও, নয়তো বেলকনি থেকে ফেলে দিয়ে আসব। আলো চোখমুখ কুঁচকে পাশে ফিরে বিড়বিড় করে বলল, আপনি খুব খারাপ উ। আধার আনমনে হেসে মেয়েটাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল এবং কাঁধে মুখ গুজে ফিসফিসিয়ে বলল, আই নো আমি খারাপ। আর তোমার কাছে সারা জীবন খারাপই হয়ে থাকতে চাই, মিস কালোগু। আলোর ঘুম ভাঙল দুপুর বেলায়। এতে মেয়েটা বেশ বিরক্ত। এতদিন ভার্সিটিতে যেতে পারেনি, পড়ালেখা সব ভুলে বসেছে সে। আর আজ আবারও যেতে পারল না, মানুষটাও তাকে ডেকে দেয়নি। যদি ডাকত তাহলে কি আর এইভাবে নাকে তেল দিয়ে আরামসে ঘুমাত? উহু, মোটেও না। আলো একরাশ বিরক্তি নিয়ে ওয়াশরুমে গেল। একেবারে গোসল নিয়ে তবেই বেরিয়ে এল। রুম থেকে বের হতেই তিথির সাথে দেখা হয়ে যায়। এক রাতেই মেয়েটার চেহারার 12টা বেজে গেছে। নিশ্চয়ই রাতে আবারও কেঁদেছে। তুমি ঠিক আছো? ভাবির কথা শুনে তিথি মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, হু। আলো আর কথা বাড়ায় না। চুপচাপ তিথির সাথে গিয়ে ডাইনিংয়ে বসে পড়ল। তারপর নিজ হাতেই মেয়েটার প্লেটে খাবার বেড়ে দিল। ততক্ষণে সোবহান খান, তাহমিনা খানও হাজির। রাতে ঘুমাওনি? নিজের চেহারার কি হাল করেছ? আর কদিন পর তোমার বিয়ে, সেদিকে কোনো খেয়াল আছে? মায়ের কথা শুনে তিথি মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না আম্মু। আমার আরও সময়ের প্রয়োজন। ব্যাস। তাহমিনা খানের খাওয়া থেমে গেল এবং মুহূর্তেই ডাইনিং টেবিলে পিনপতন নীরবতা ছেয়ে যায়। আলো পানি দিয়ে কোনমতে মুখের ভাত গিলে খেল। তারপর আর চোখে শাশুড়ি মায়ের থমথমে মুখের দিকে তাকাল। তোমার বয়সী মেয়েরা বিয়ে করে 1-2 বাচ্চার মা হয়ে গেছে। আর তুমি চাও আরও সময়? তিথির তখন বলতে ইচ্ছে করল, আমিও বিয়ে করতে চাই আম্মু, কিন্তু আমার ভালোবাসার মানুষটিকে। এছাড়া আর অন্য কাউকে নয়। তবে মুখে বলল, আমি এখনও বিয়ের জন্য প্রস্তুত নই গু। ঠিক আছে, যতদিন ইচ্ছে ততদিন সময় নাও। কিন্তু তোমার ও অনিমেষের এনগেজমেন্ট হবে। আর সেটা আগামী সপ্তাহেই। তিথি অসহায় চোখে ভাবি ও দাদাজানের দিকে তাকায়। আলো কিছু বলতে চেয়েও বলতে পারছে না। কারণ সে জানে যদি এখন কিছু বলে তাহলে সব ঝড় তার উপর দিয়েই যাবে। তবুও সে চুপ থাকতে পারছে না। আর চোখে দাদাজানের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি তো কিছু একটা বলো দাদাজান। উমন বিয়েটা এখানেই ভেঙে দাও। নাতবুয়ের কথা শুনে সোবহান খানের কপালে 4টে ভাঁজ পড়ল। তিনি ধীর কণ্ঠে শুধালেন, হঠাৎ বিয়ে ভাঙব কেন? আর শাহ পরিবার তো যথেষ্ট ভালো। ওখানে তিথি সুখে থাকবে। কিন্তু মেয়েটা তো চায় না বিয়ে করতে। সবাই কি তোমার মতো বিয়ে করব বলে লাফালাফি করবে আর ইচ্ছে করে পরীক্ষায় ফেল করবে? আলোর মুখ কালো হয়ে গেল। ফিসফিস করে বলল, আমি যদি এমন না করতাম তাহলে আমাকে নাতবু হিসেবে কিভাবে পেতে হু? সোবহান খান ভাবুক হয়ে বললেন, তাও ঠিক উ। এখন তাড়াতাড়ি বিয়ে ভাঙার ব্যবস্থা করো। নয়তো হিতে বিপরীত হয়ে যাবে গো দাদাজান। কোনো সমস্যা? তোমার নাতনি অন্য একজনকে ভালোবাসে। আর তাকেই বিয়ে করতে চায় উ। অপ্রত্যাশিত কিছু বাক্য শুনে মুহূর্তেই ভীষণ খেলেন সোবহান খান। আলো তড়িঘড়ি করে পানির গ্লাস এগিয়ে দিল।
শোভহান খান এক নিঃশ্বাসে পানি খেয়ে নাত বউয়ের দিকে বর্বর চোখে তাকান। আলো মাথা চুলকিয়ে হাসার চেষ্টা করল। এখন কি হবে কে জানে। শোভহান খান কিছুক্ষণ থম মেরে বসে থেকে ছোট বুমার উদ্দেশ্যে বললেন, এত তাড়াহুড়ো করছো কেন? মেয়েটা যখন চাচ্ছে না বিয়ে করতে তখন জোর করো না। ওর মতো ওকে থাকতে দাও। আর আজকাল মেয়ের পছন্দ অপছন্দ বলেও কিছু আছে। তুমি কি একবারও জিজ্ঞেস করেছ মেয়েটা কাউকে পছন্দ করে কি না? কথাগুলো শুনে আলো মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক বাবা, দাদাজান অন্তত তাদের পাশে রয়েছে। এখন এ বাড়ির বড় ঘাড়ত্তারাকে নিজেদের দলে নিয়ে আসার পালা। তাহলেই কাজ হয়ে যাবে। তার মতো তিথিও মনে মনে বেশ স্বস্তি পেল। অবশেষে কেউ তো তাকে বুঝতে পারল। আর এটাই তার কাছে অনেক। আমার মেয়ের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে বাবা। ও কখনো এমন কাজ করবে না যেখানে আমার মাথা হেট হবে। আর পছন্দের কথা যদি বলেন তাহলে ওর জন্য অনিমেষ একদম পারফেক্ট। ছেলেটা সব দিক থেকেই আমাদের বাড়ির একমাত্র মেয়ে জামাই হওয়ার যোগ্যতা রাখে। আর আমি তো এখনই বিয়ে দিতে চাচ্ছি না, শুধু এনগেজমেন্ট করিয়ে রাখতে চাচ্ছি। এতে সমস্যা কোথায়? আপনার বড় নাতিরও এই বিয়েতে মতো আছে, কারণ সে ব্যক্তিগতভাবে অনিমেষকে চেনে। তারা দুজন অস্ট্রেলিয়ায় একই ভার্সিটিতে পড়াশোনা করেছে। শুধু সিনিয়র ও জুনিয়র ছিল উ। তাহমিনা খানের কথা শুনে শোভহান খান আর কি বলবেন ভেবে পেলেন না। আগে বড় নাতিকে বলতে হবে, নয়তো কিছু করা যাবে না। অন্যদিকে আলো মিনমিন করে বলল, লোকটার বয়স বেশি না? তাহমিনা খান বিরক্তিতে বললেন, কোথায় বেশি দেখলে? মাত্র তো ২৯ বছর। আর তোমার স্বামীর থেকে ২ বছরের জুনিয়র। সেখানে বয়স বেশি দেখলে কোথায়? আলো কিছু না বলে চুপ থাকল। তিথি সজোরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি এই বিয়ে করব না আম্মু। আর না এনগেজমেন্ট করব। আমি কাল সকালেই ফিরে যাচ্ছি চট্টগ্রামে গু। একথা বলে খাবার না খেয়েই চলে গেল তিথি। আর তাহমিনা খান রাগান্বিত চেহারায় মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলেন। আজ অফিসে একজনের সাথে রাতের বেশ ঝামেলা হয়েছে। সে মূলত লাঞ্চের জন্য ক্যান্টিনে এসেছিল। লাঞ্চ শেষে কফি খেতে খেতে ফোন দেখছিল আর সামনে হাঁটছিল। তখনই অসাবধানতার কারণে একটা টেবিলের সাথে ধাক্কা খায় এবং সঙ্গে সঙ্গে তার হাতের কফি গিয়ে পড়ে একটি ফাইলের উপর। সেখানে একজন রমণী বসে থেকে নিজের কাজ করছিল। সকাল থেকে একটানা কাজ করে মাত্র ফাইলটা চেক করছিল। কারণ একটু পরেই বসকে জমা দিতে হবে। নয়তো কথা শুনতে হবে। কিন্তু তা আর হলো কই? এক মুহূর্তেই তার সব কষ্ট বিফলে চলে গেল। রাতশরী বলেছিল মেয়েটাকে। কিন্তু মেয়েটা রাগে দুঃখে কষ্টে যা নয় তাই বলে সবার সামনে অপমান করে তাকে। সবটা সময় ধরে রাত শুধু রাগক্ষোভে ফুঁসে গিয়েছে। অফিস হওয়ার জন্য সে বেশি কিছু বলতে পারেনি মেয়েটাকে। শুধু মুখ বুজে চুপচাপ সয়ে গেছে। কি হয়েছে ইস্যু? কোনো সমস্যা? বান্ধবীর কথা শুনে ইস্যু কান্না আটকিয়ে বলল, আজ মনে হয় এই অফিসে লাস্ট দিন আমার গু। পাপিয়া চমকে উঠল। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আবার কি করেছিস তুই? ইস্যু দুপুরের ঘটনা সবটা খুলে বলল। সবকিছু শুনে নিজের কপাল চেপে ধরে পাপিয়া অস্ফুট স্বরে বলল, স্যার তোকে শেষবারের মতো একটা সুযোগ দিয়েছিল। অথচ এটাও গেল। এখন কি হবে ওপরওয়ালা জানে। ইস্যু আড়ালে চোখের পানি মুছে নিল। অনেক কষ্টে এই জবটা পেয়েছিল সে, পারিবারিক সমস্যার জন্য মাস্টার্স করতে পারেনি। শুধু গ্র্যাজুয়েশন কোনোমতে শেষ করেছে। পরিবারের বড় মেয়ে হওয়ায় সব দায়িত্ব তার কাঁধে। বাবাবিহীন সংসার তাকেই সামলাতে হয়। আগে টিউশনি করিয়ে সংসার ও নিজের লেখাপড়া চালিয়েছে। আর এখন এই জবটা পেয়েছে, কিন্তু এটাও হারানোর পথে। মিস ঈশিতা, আপনাকে স্যার ডাকছেন। অফিসের ম্যানেজার এসে ইস্যুর উদ্দেশ্যে বাক্যটি বলে। মেয়েটা জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে ধীর পায়ে এগিয়ে যেতে লাগল। তখনই রাত এসে একটা ফাইল দিয়ে বলল, নিন আপনার ফাইল। ঈশিতা চমকে উঠল। তড়িঘড়ি করে ফাইল নিয়ে চেক করে দেখল সব কাজ কমপ্লিট করা আছে। এমনকি তার করা কাজের থেকেও এটা কয়েক গুণ নিখুঁত। ঈশিতা অবিশ্বাস্য কণ্ঠে শুধাল, এটা আপনি করেছেন? নো, আপনার বয়ফ্রেন্ড এসে করে দিয়ে গেছে গিউ। একথা বলে রাত হনহনিয়ে চলে যায়। মেয়েটা সামান্য ধন্যবাদটুকুও দিতে পারল না। তবে সে এসব না ভেবে জলদি বসের কেবিনে চলে গেল। আলো নাস্তার প্লেট সাজিয়ে নিয়ে রুমে এসে টি টেবিলের উপর রাখল এবং খেয়াল করল
মানুষটা গোসল নিয়ে বেরিয়েছে। আধার তোয়ালে সোফার উপর রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। তখন অনুভব করে একজোড়া কোমল হাত তাকে জড়িয়ে ধরেছে। আধার ঠোঁট কামড়ে হেসে হাতের উপর হাত রেখে বলল, আজ সূর্য কোনো দিকে উঠেছে? আলো কোনো জবাব দিল না। সে আগের মতোই পিছন থেকে স্বামীকে জড়িয়ে ধরে পিঠে মুখ গুজে আছে। একসময় জিজ্ঞেস করল, ভালোবাসায় বিশ্বাস করেন? আধার বিছানায় বসে আলোকে নিজের এক রানের উপর বসিয়ে নিয়ে শান্ত গলায় বলল, আগে যদি এই প্রশ্নটা করতে তাহলে উত্তর আমার না হতো। আর এখন এখন? হ্যাঁ, আমি বিশ্বাস করি ভালোবাসায় আলোর ঠোঁটের কোণে হাসি ফুটল। সে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে গালে টুপ করে চুমু খেল। আধার সরু চোখে তাকিয়ে সন্দিহান কণ্ঠে শুধাল, তোমার মতলব আমার ঠিক লাগছে না। কথায় আছে অতিভক্তি চোরের লক্ষণ। আলো মুচকি হেসে মানুষটার গালে হাত রেখে জানতে চাইল, ভালোবাসেন আমায়? আধার ঝুঁকে এসে ঠোঁটে শক্ত চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, উহু, একটুও না ঘি। আলো নিঃশব্দে হেসে কাঁধে মাথা ঠেকিয়ে বলল, আমি যদি আপনার কাছে কিছু চাই তাহলে দিবেন? একথা শুনে আধারের মনটা খচখচ করল। সে গম্ভীর কণ্ঠে বলল, আমার থেকে কখনোই মুক্তি পাবে না ঘি। আমার মুক্তি চাই না। আমি সারা জীবন আপনার কাছে থাকতে চাই। আধার মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সে তো এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেছিল। বলো, কি চাই তোমার? আমার সাধ্য থাকলে অবশ্যই এনে দিব গু। আলো একটু সময় নিয়ে বলে উঠল, তিথির বিয়েটা ভেঙে দিন। ও অন্য একজনকে ভালোবাসে, আর তাকেই বিয়ে করতে চায়। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।